প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এসএসজি 50 মিনিটসে। প্রত্যেকে কেমন আছেন? আমাদের প্রত্যাশা এই শীত, এই গরমের এই আবহাওয়ার মধ্যে নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক, আমরা আজকে দেশের ভেতরে না, একটু বাইরে চোখ রাখতে চাই। আন্তর্জাতিক বিশ্বে কি হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প বিশ্বমডল, আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট। সারা বিশ্বের সচেতন মানুষের চোখ এখন তার উপরে, তার দিকে। তিনি কি করছেন, কি উদ্যোগ নিচ্ছেন, কি হতে যাচ্ছে সমগ্র বিশ্বে, এইসব বিষয়ের আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই। যদিও সময় কম, এই অল্প সময়ের মধ্যেই নানা বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন সাবেক রাষ্ট্রদূত, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন। এরপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক অধ্যাপক M শাহিদুজ্জামান। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন বা মনের অব্যক্ত অনুভূতি শেয়ার করতে পারেন। সেজন্য স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আমাদেরকে প্রশ্ন করুন। আমরা অবশ্যই আপনার প্রশ্ন নিতে চাই, আপনার মতামত শুনতে চাই। জনাব ডক্টর AK আব্দুল মোমেন, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করব। আমরা দেখছি যে ওবামাকে ঘিরে সারা বিশ্বেই আলোচনা তৈরি হয়েছে, সমালোচনা সৃষ্টি হচ্ছে। ওবামা ক্ষমতা গ্রহণের পরপরই বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বেশ কিছু ফাইলে সই করেছেন, যেমন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, এরপর ওবামা কেয়ার বাতিল, গর্ভপাতের সাহায্য বন্ধ, TPP প্রত্যাহার। এইসব বিষয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা হয়েছে। এবং একটা মজার বিষয় হচ্ছে যে ওবামা কেয়ার তো বাতিল হয়েছেই, মজার বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্প, তার বিরুদ্ধে দুদিন আগে একটা কৌতুক করা হয়েছিল টিভি শোতে, স্যাটারডে নাইট শো, আমেরিকার একটা জনপ্রিয় অনুষ্ঠান। সেই স্ক্রিপ্ট রচয়িতাকে প্রত্যাহার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। মানে ঝড় শুরু হয়ে গেছে আমেরিকা প্রশাসনে, আমেরিকায়। সব মিলিয়ে আপনার মূল্যায়নটা কি হবে? দেখেন, এইটা যথার্থ কারণেই সারা বিশ্বব্যাপী অস্থির অবস্থা আছে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছেন সেগুলো আমেরিকার বৃহত্তর জনগণের বহুদিনের লালিত পালিত ভ্যালুজ, প্রিন্সিপলস, আদর্শ, নীতি, এই সবগুলোর বাইরে থেকে, যেগুলো তারা আমেরিকার ছেলে মেয়েগুলো বছরের পর বছর আমেরিকার যে নীতি, যে আদর্শগুলো দেখে আসছে, এই সব আদর্শ ধূলিসাৎ করে এক সপ্তাহের মধ্যে তিনি এমন সব আদেশ জারি করেছেন যেগুলো আমেরিকার চারিত্র্যের সাথে যায় না। আর উনি যেগুলো আদেশ জারি করছেন তার সাথে এর কোনো বিকল্পও দিচ্ছেন না। তার ফলে হতাশা খুব বাড়ছে। শুধু হতাশা বিদেশে না, সারা আমেরিকার মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছে, একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ওনার একটি দল আছে, সেই দল শুধু একটি দলের তো আমেরিকা না, আমেরিকা সর্বমানুষের। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু ধরনের মানুষ আমেরিকা এসেছে, এবং আমেরিকা হচ্ছে গিয়ে এ কান্ট্রি অব ইমিগ্রেন্টস, অভিবাসের দেশ এটা। আর এটা হচ্ছে মেল্টিং পট। অভিবাসীরাই আমেরিকাকে তৈরি করেছে তারা। এর উন্নয়নের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অভিবাসীরা, এই ইমিগ্রেন্ট। কিন্তু স্যার, ইভেন সুতরাং ট্রাম্প সাহেব তার না নিয়ে আসছেন যে মেড সার্ভেন্ট হিসাবে। ট্রাম্প বলছেন যে প্রকৃত আমেরিকানদের তিনি নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাদের উন্নয়ন, অগ্রগতি, বেকারত্ব দূর করতে চান। প্রকৃত আমেরিকান যারা, তাদের জন্যই ট্রাম্প। এই জন্যই বলছি যে আমেরিকার যে প্রিন্সিপাল ছিল, যার প্রিন্সিপালের কারণে আমেরিকা দুনিয়াতে মাথা ছাড়া দিয়ে উঠেছে। দুনিয়াতে সব মানুষের জন্য সবচেয়ে বড় আকর্ষণ আমেরিকা। কেন? বিকজ ইট ইজ এ ল্যান্ড অব লজ, ফেয়ার লজ। ইট ইজ এ ল্যান্ড অব প্রিন্সিপলস, ভ্যালুজ। ওখানে ডিসেন্ট লিভিং আছে, ফেয়ারনেস আছে। এই জন্যই তো আমেরিকা শ্রেষ্ঠ। আমেরিকার ওয়েপনের জন্য আমেরিকা শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ হচ্ছে যে ওখানকার প্রিন্সিপলসগুলো ভালো, ভ্যালুসগুলো ভালো। এই সব ভ্যালুস তিনি ধ্বংস। আমেরিকা কিসের জন্য দরিদ্র দেশগুলো তাকায় থাকে? বিকজ তারা হচ্ছে দরিদ্রের বন্ধু। দেখেন, তিনি ওবামাকে আর দূর করে দিলেন। এটা কি? দরিদ্রের জন্য একটা প্রোগ্রাম করেছে, হেলথ কেয়ার প্রোগ্রাম, সেটা উনি ধূলিসাৎ করে দিলেন। কিন্তু এর কোনো অল্টারনেটিভ তিনি তৈরি করেন নাই। তিনি কি করলেন? আপনার এই যে মুসলমানের উপর ব্যান, 7টা দেশের মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ, কি
উনি বললেন যে আমি সন্ত্রাস দমনের জন্য এটা করেছি। বাবা, সন্ত্রাস কে করে, কোথায় করে, কার জন্য হয়, আগে সেটা বের করুন। আর এই খামোখা কয়েকটা লুকরে সামনে এনে এইগুলো তো একটা এইগুলো একটা হচ্ছে গিয়ে হিংসা, বিদ্বেষ এবং হেট্রেড এর থেকে আসছে। উনি এমন একটা সমাজ গড়ে তুলতেছেন যেখানে আপনার একে অপরের প্রতি অবিশ্বাস এবং আপনার হিংসা বিদ্বেষ এগুলো বাড়বে, আমেরিকার জনগণের মধ্যে বাড়বে। তার ফলে বহু আমেরিকান নাগরিক যাদের রঙের একটু এদিক ওদিক আছে, যাদের এথনিসিটির একটু ওদিক ওদিক আছে, তারা উইল বি এফেক্টেড। হয়তো সরকারের আইনে ওরা ঠেকে যাবে, আইনে ওদের অনিষ্ট করতে পারবেন না, কিন্তু বিভিন্ন আহাম্মক লোক আছে, বিভিন্ন লোক আছে যারা এই ট্রাম্প সাহেবের প্ররোচনার ফলে এসে আপনাকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, সে জেলে যাবে। এইগুলো দুর্ঘটনা ঘটবে। ন্যাচারালি আমেরিকানবাসী অস্থির, আমরা অস্থির, পৃথিবীরবাসী স্যার অস্থির। আসবো আপনার কাছে। জনাব এম শাহিদুজ্জামান স্যার, আপনার কাছে জানতে চাই যে আমরা দেখছি যে 7টি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প। এরপর দেখছি আজকের ঘটনায় যে ফেডারেল আদালত এই নিষেধাজ্ঞা বন্ধ করেছে, স্থগিত করেছেন। এর ফলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে আমি জানতে চাচ্ছি ট্রাম্প যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এই সিদ্ধান্তগুলো আদতে শেষ পর্যন্ত গিয়ে টিকবে কিনা। খুব ভালো প্রশ্ন। দেখেন, ট্রাম্পের সিদ্ধান্তগুলো এগুলো কিন্তু আইনের রূপ নিচ্ছে নিতান্তই একটা প্রেসিডেন্সিয়াল যে ক্ষমতা রয়েছে, কনস্টিটিউশন তাকে এক্সিকিউটিভ পাওয়ার বলা হয়, যে রাষ্ট্রপ্রধান হিসাবে তার বিশেষ একটা ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা তিনি প্রয়োগ করে আইনে পরিণত করতে পারেন। এবং যেই ক্ষমতা কংগ্রেস বা সেনেট, যারা কিনা হচ্ছে আইনের রক্ষক আমেরিকার, তাদের অ্যাপ্রুভেল ছাড়াও তিনি এটা প্রয়োগ করতে পারেন। তবে এই এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগ করার সীমাবদ্ধতা হচ্ছে এই যে পরবর্তী প্রেসিডেন্ট এসে আবার তার এক্সিকিউটিভ পাওয়ারের বলে এইটাকে রদ করে দিতে পারে, ক্যান্সেল করে দিতে পারে। এবং ট্রাম্প কিন্তু এই যে মেডিকেয়ারকে যে রদ করলো, এটা তার এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করতে পেরেছে এজন্যে যে ওবামার তার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে মেডিকেয়ার ইন্ট্রোডিউস করেছিল, সেখানে সেনেট বা কংগ্রেসের কোনো রোল ছিল না। তো আগামীতে এই যে ট্রাম্প যেসব ব্যবস্থাগুলো নিচ্ছে, আপনি যেটা বললেন যে 7টা দেশকে তিনি বেছে নিয়েছে, এখানে চূড়ান্ত হিপোক্রেসি বা দ্বৈত আচরণ সেটা দেখার ক্লিয়ার উপায় হচ্ছে যে ওই 7টা দেশের মধ্যে সৌদি আরবও নেই, ইজিপ্টও নেই, অথচ যে কারণে এই 7টা দেশকে বেছে নেওয়া হয়েছে তার মূলে ছিল 9/11 ওই যে আন্তর্জাতিক সন্ত্রাস, এবং যার পরিণতিতে দীর্ঘ সময় যাকে বলা হয় যে ইসলামী জঙ্গিবাদ ট্রাম্পের ভাষায়, সেটাকে রদ করার জন্য তিনি 7টা দেশকে বেছে নিয়েছেন। অথচ ওই 9/11-এ 15 জনের মধ্যে 11 জনই ছিল সৌদি আরবের। সৌদি আরব নেই এর মধ্যে, আর বাকি 4 জন ছিল ইজিপ্টের। ইজিপ্টও নেই এই 7 জনে। তাহলে কোন বুদ্ধিতে তিনি এদের বেছে নিলেন? নিতান্তই এখানে রয়েছে ইরাক আর ইরান। ইরাক সুদান, আচ্ছা, ইরাকের কথাটাই যদি ধরেন, ইরাক প্রচন্ড মূল্য দিয়েছে মার্কিনী আক্রমণে। ইরাকিরা যারা মার্কিনী আক্রমণকে সমর্থন করেছে, তারা কিন্তু জীবন বাজি রেখে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে, এবং তাদের নিজেদের দেশবাসীর চোখে তারা দালাল বলেও চিহ্নিত হয়েছে। এইসব যারা মার্কিন সমর্থক, তাদেরকেও এখন আমেরিকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেকে ভ্যাকেশনে গিয়েছিল, অনেকের গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস ছিল, তাদেরকে নিউ ইয়র্ক এয়ারপোর্টে তো নেমে আটকানো হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে প্লেনে উঠতে দেওয়া হচ্ছে না। এটা যে কতখানি অপমানজনক, স্পেশালি এখন এটা বারবার তুলে ধরা হচ্ছে আমেরিকান মিডিয়াতে, যে তাহলে আমেরিকা তার মিত্রদেরকে কি এভাবেই ট্রিট করবে? তাহলে আমেরিকার মিত্র হতে যাবে কারা, কোন দুঃখে? এটা তো এখন স্থগিত হলো। আচ্ছা, স্থগিত হলো, হ্যাঁ। এর রায়টা যদি পক্ষে যায় যে না এটা করা যাবে না, তাহলে তো আর ওবামা করতে পারবেন না, মানে ট্রাম্প করতে পারবে না। এক্স্যাক্টলি। এই জন্য এই যে অ্যাম্বাসেডার সাহেব একটু আগে বললেন না, আইনের শাসন, আইনের ক্ষমতা, আমেরিকান জুডিশিয়ারি হচ্ছে এখন সবচেয়ে একমাত্র ভরসা। এবং যেরকম আমরা কিনা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে জুডিশিয়ারি একদম নিচের লেভেল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা ল্যান্ডমার্ক জাজমেন্ট করে। এমন জাজমেন্ট আমেরিকায় সুপ্রিম কোর্ট করেছে
এই যে রেসিজমকে বিলুপ্ত করা, শ্বেতাঙ্গদের বাধা সত্ত্বেও কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া, রিভার্স ডিসক্রিমিনেশনের মতো একটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল আইনকে প্রয়োগ করা। এখন এই যে ইমিগ্রেশনের প্রশ্নে যে রোলটা প্লে করেছে একজন মহিলা জাজ, এবং তিনি অত্যন্ত কি বলে সুখ্যাতি তার রয়েছে যে নীতির বিষয়ে আপোষ করেন না। এই যে ট্রাম্পকে তিনি থামিয়ে দিলেন, এটার অর্থ এরপরে কিন্তু ট্রাম্প আবার আরেকটা কাণ্ড ঘটিয়েছে। তিনি আরেকটা নতুন অর্ডার দিয়ে সিদ্ধান্ত দিলেন যে সিরিয়া থেকে খ্রিশ্চান রেফিউজিসদেরকে ঢুকতে দেয়া হবে। অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে তার নগ্ন যে রিপালশন, এটা তিনি সাম্প্রদায়িক মানসিকতা কোনোভাবে ঢাকতে চেষ্টা করেননি। এবং এর ফলে যেটা হবে যে আগামী দিনগুলোতে দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রচণ্ড আউটবার্স্ট, যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেই আউটবার্স্ট আরও বেশি দানা বেঁধে উঠবে। এবং রিপাবলিকান সেনেটরদের মধ্যে অনেক সেনেটর রয়েছে যারা তাদের চিন্তা করতে হবে তাদের নিজেদের হোম কনস্টিটিউয়েন্সির কথা, কেননা একটা সীমা থাকে যেটা ছাড়িয়ে গেলে সাধারণ মানুষও সেটা মেনে নিতে চায়। ওনার সাথে একটু অ্যাড করতে পারি? একটা ফোন আছে, আমরা কি একটু নিয়ে নিব? প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ মানিক ভাই, আমি সোহেল বীর বলছি, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনার প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে মানে প্রবাসী আছে আমেরিকায়, বা কয়েক লক্ষ আপনার প্রবাসী যারা গ্রিন কার্ড পায়নি, প্রসেসিং এ আছে, তো সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে সরকার তাদের প্রতি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, বা দেখা যাচ্ছে যে আমেরিকা থেকে দেশে পাঠানো বা এরকম কোনো কিছু ব্যাড ইম্প্যাক্ট করবে কিনা, আমি অতিথিদের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর জানবো স্যার, তার আগে কিছু যোগ করতে চেয়েছিলেন। যেটা বলেছিলেন এক্সিকিউটিভ অর্ডারস, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সেই এক্সিকিউটিভ অর্ডারসগুলো আপনার খুব অ্যাপ্লিকেবল হবে না। ধরুন অ্যাবর্শন, উনি অ্যাবর্শন বন্ধ করে দিয়েছেন, গর্ভপাতের সাহায্য, কিন্তু সেটা কোর্টের উপরে যাবে এবং এখানে অনেক কেস হবে এবং হি উইল ফেস মিউজিক, কারণ এইটা একটা পুরনো টপিক। আরেকটি ক্ষেত্রে যেমন তিনি ওয়াল করার জন্য বলেছেন, হ্যাঁ, এবং ওয়ালের জন্য করতে গেলে তো টাকা লাগবে, মেক্সিকোর কাছে তিনি চেয়েছেন, কিন্তু তো তারা দিবে না। এই জন্য উনি 20% ট্যারিফ ওদের ইম্পোর্টের উপর আপনার কি করে এক্সপোর্টের উপর বসিয়ে দিয়েছেন। কতটুকু এইটা ভ্যালিড হবে, ওরাও তো কোর্টে যাবে তখন, কারণ একটা এগ্রিমেন্টের বেসিসে হয়েছে। ওইগুলো ক্ষেত্রে আমার মনে হয় তিনার এক্সিকিউটিভ অর্ডার অনেকটা দুদুল্যমান হবে। আচ্ছা, ভদ্রলোক যেটা প্রশ্ন করেছিলেন যে প্রবাসী বাঙালিরা যারা আমেরিকায় আছেন, বিষয়টা আমরা একটু বিরতি থেকে এসেই শুনতে চাচ্ছি। প্রিয় দর্শক, থাকুন এসএসজি 50 মিনিটসের সঙ্গে, আমরা ফিরছি খুব অল্প সময়ের মধ্যে। প্রিয় দর্শক, স্বাগত আবারও এসএসজি 50 মিনিটসে। আমরা দেশের দেয়াল পেরিয়ে চার দেয়ালের দিকে নজর দিয়েছি, কথা বলছি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং রয়েছেন ডক্টর একে আব্দুল মোমেন, জনাব একে আব্দুল মোমেন। দর্শক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, যদিও ওই 7টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নাম নেই বা বাংলাদেশের ঝুঁকির তালিকায় নেই। আমার মনে হয় অবশ্যই পড়বে। উনি যেটা বলেছেন যে লক্ষ লক্ষ বাঙালি প্রবাসে ইলিগালি আছে, আসলে না। আমেরিকা কয়েক হাজার হবে, হাজারের মধ্যে আমাদের বাংলাদেশি প্রবাসী আছেন যারা ইলিগাল। হ্যাঁ, তো এইগুলো ওদের উপর তো অনেক দিন ধরেই অসুবিধা হচ্ছে। আপনার এই গত 2 সরকার, আপনার বুশ সাহেবের সরকার, তারপর ওবামা সাহেবের সরকার, এই উভয় সরকারেই বহু বাঙালিকে তারা দেশে পাঠিয়ে দিয়েছে, এবং ট্রাম্প সাহেব যা বলছেন উনিও তাই করবেন, একইভাবে বহু লোককে পাঠিয়ে দেবেন। কিন্তু এখন আরো জটিলতা বাড়বে, কিন্তু জটিলতা বাড়বে অন্যদিকে। ইভেন যারা সেখানে সিটিজেন হয়েছেন বাঙালি, আমার দৃষ্টিতে ওখানে যারা আপনার গ্রিন কার্ড হোল্ডার, পার্মানেন্ট প্রচুর লোক যারা বিভিন্ন জায়গায় যারা আছেন, তাদের উপর একটা অত্যাচার হবে। অত্যাচার এইভাবে হবে যে ট্রাম্প সাহেব যে ধরনের মন মানসিক তৈরি করেছেন, তারা রাস্তায় গেলে একটা লোকে এসে তাদের ত্যক্ত করবে, পিটাবে, মেরেও ফেলতে পারে। ইদানিং প্রায় মারতেছে আমাদের লোকগুলোকে। গত এই ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে আমাদের অনেক লোক মেরে ফেলেছে, এই হেজাব দেখে মেরে ফেলবে, হ্যাঁ, আপনার ওকে বিরক্ত করবে, হয়রানি করবে। এইটা হবে,
প্রবাসী বাঙালিরা অনেকেই এটা ফেস করবেন, whether they are illegal or not illegal, তারা আমেরিকার বন্ড সিটিজেন হইতে পারে, they will also face this music because of Mr. Donald Trump. তবে আমার একটা উপদেশ থাকবে, ওখানে যত বাঙালি আছেন, যারা লিগ্যাল ইলিগ্যাল যেই আছেন, দে শুড অ্যাজার্ট দেয়ার কি বলবো ক্ষমতা। তারা এই ভয়ে তারা পিছনে হাঁটবে না, তারা বরং দে শুড জয়েন, বিকজ আমেরিকা হচ্ছে আইনের দেশ সেইখানে, এবং বিভিন্ন জায়গার স্থানীয় সরকার ওদের সাপোর্ট দেবে। নিউ ইয়র্কের গভর্নর সাহেব বলেছেন যে আমার এখানে যদি কোনো মুসলমানকে ধরতে আসে তাহলে প্রথম আমাকে অ্যারেস্ট করতে হবে। আপনার নিউ ইয়র্কের মেয়র সাহেব বলেছেন যে ইট ইজ এ সেফ সিটি। অনেকগুলো চার্চ, অনেকগুলো, আমি আজকে আরেকটা গভর্নরের কথা শুনতেছিলাম, সে বলেছে যে এইখানে যদি কোনো লোকটা টাচ করে তাহলে প্রথম আমাকে টাচ করতে হবে। সুতরাং সাপোর্ট পাওয়া যাবে, বহু আমেরিকান নাগরিকের সাপোর্ট পাওয়া যাবে। আমি পুরনো বলি, যখন আপনার 2001-এ এরকম আপনার শুরু হলো লোক পাঠানো, তখন করলো কি স্যাংচুয়ারি তৈরি করলো, সেফ স্যাংচুয়ারি বাই চার্চেস। চার্চের মধ্যে ঢুকে পড়লে তা পুলিশকে ঢুকতে দেয় না, ফেডারেল গভর্নমেন্টের তো কোনো খবরই দেয় না। শিক্ষকরা ঠিক করলো যে তারা ফেডারেল গভর্নমেন্টকে কখনো বলবে না কে ইলিগাল, কার বাপ ইলিগাল, কে বাচ্চা মানে ছাত্রছাত্রী। সো যারা ওখানে আছেন, দে শুড অ্যাডার দেয়ার কি বলে যে ক্ষমতা, যে আমরা যাব না, আমাকে যদি ধরে নিয়ে যেতে চাই নিয়ে যাক, বাট আমরা যাব না। আর এরা দে শুড ডেভেলপ এ বেটার নেটওয়ার্কিং। কেউকে নিচ্ছে এরকম খবর পেলে দে শুড ইমিডিয়েটলি কন্ট্যাক্ট দ্য লোকাল বাংলাদেশি কমিউনিটি লিডার অর আমেরিকান লোকাল লিডার্স, অ্যান্ড দে উইল বি অলওয়েজ সাপোর্টিভ। আমার মনে হয় এটাতে একটা আন্দোলন, এই আন্দোলনে বাংলাদেশি শুড টেক এ লিড। এখানে একটা বিষয় খুব আমরা দেখছি শক্তভাবে দৃশ্যমান, বা অনেক বিশ্লেষক বলেছেন যে প্রত্যেক রাষ্ট্র একটা নীতির উপর দাঁড়িয়ে থাকে, একটা নীতি আছে, কমন নীতি। সেই নীতির বিরুদ্ধাচরণ করে ট্রাম্প আসলে কত দূর এগোতে পারবেন? কারণ আপনি নিজেই বললেন যে সেখানকার আইন খুব শক্তিশালী, তাহলে আদালত কি এটাতে বাধা দেবে না এই কাজগুলো, অনৈতিক কাজ যেগুলো? ট্রাম্পের সুবিধা হচ্ছে, এটা বড় সুবিধা, কারণ কংগ্রেস সিনেট রিপাবলিকান, সে এক্সিকিউটিভ রিপাবলিকান, আর আগামীতে 2 জন জাজ সে নমিনেট করবে। এই 2 জন জাজ যদি সে তার লোক নিয়োগ করে, তার দলের লোক নিয়োগ করে, তাহলে জুডিশিয়ারি তার পক্ষে চলে আসবে। তবে সুখের কথা, আমেরিকাতে অনেক লোক ডেমোক্রেট নিয়োগ দিয়েছে জাজ, কিন্তু যখন সে জাজ হয়ে গেছে তখন কিন্তু না, তখন সে ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল, তখন আর তার দল দেখে না। এই গুণটা আছে আমেরিকার জাজেদের মধ্যে। এই জন্যে যদিও সে তার দলের লোককে ঢুকাবে, কিন্তু তারপরেও একটা বিশ্বাস যে এরা মানবিক, মানে তারা হিউম্যান, মানে কিসের মানুষ হিসাবে তারা তাদের শুভবুদ্ধির উদয় হবে। আর ট্রাম্প সাহেব এত সব করছেন, তবুও আমার ধারণা যে এগুলো ক্ষণস্থায়ী হবে, কারণ আমেরিকান লোকজন এরা মন মানসিকতা হচ্ছে মানুষকে সেবা দিতে চায়, মানুষকে সাহায্য করতে চায়। সুতরাং ওনার যে এই স্বল্পকালীন অনেকগুলো ধরনের কঠিন কঠিন জিনিস, এ কিন্তু অনেক বৃহত্তর জনগণ পছন্দ করবে না। আমি একটু আরো স্বতন্ত্রভাবে এটা বলতে চাই যে ওই সেনেট কংগ্রেসে রিপাবলিকান অ্যাডভান্টেজ থাকলেও আর ট্রাম্প সাহেব 2 জন জাজ অ্যাপয়েন্ট করতে পারবে, এই সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমেরিকার কনটেক্সটে এখন যেটা সবচেয়ে বেশি চারদিক থেকে সচেতনতা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ট্রাম্প কি আদৌ মানসিকভাবে সুস্থ আছে কি না। আপনি শুনে হয়তো একটু অবাক হবেন যে আমেরিকার খুব নামকরা বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স ইউনিভার্সিটির মেডিকেল স্কুলের একজন অত্যন্ত সিনিয়র সাইকিয়াট্রিস্ট, তিনি ট্রাম্পকে স্টাডি করেছেন, তার ক্লিনিক্যাল স্টাডি করেছেন, এবং ক্লিনিক্যাল স্টাডি করে তিনি এটা আমেরিকান জাতিকে জানিয়েছেন, এটা গতকালকের ঘটনা, যে ট্রাম্প হচ্ছে একজন রোগী এবং তিনি যে রোগে ভুগছেন সেটার নাম হচ্ছে নার্সিসিজম। ম্যালিগনেন্ট নার্সিসিজম, যেটা কিনা তাকে মনস্তাত্ত্বিক প্রক্রিয়ায় হ্যালুসিনেশন শব্দটা আমরা বলি, যে তিনি মনের ভেতরে বৃহতাকার শক্তির একটা স্বপ্ন তৈরি করেন, কল্পনা করেন এবং সেখান থেকে কখনো সরে আসে না। এবং ভয়াবহ দিক হচ্ছে যে এটা অনেকটা সিজোফ্রেনিয়ার মতো, এটা একটা রোগ মনস্তাত্ত্বিক, যে আপাত দৃষ্টিতে বোঝা যাবে না, অথচ পরে দেখা যাবে ট্রাম্প কিন্তু
কোনোভাবে এটা থেকে রিকভার করে না। কাজে এই ভদ্রলোক তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আইন রয়েছে মেডিকেল প্রফেশনে যে কোনো রাষ্ট্রপ্রধানের যদি কোনো গোপন বা কোনো ব্যাধি থেকে থাকে সেটা যেন জনসমক্ষে তুলে ধরা না হয়। কিন্তু এই ডক্টর প্রথমবারের মতো এই নীতির এটাকে তিনি ভেঙে আমেরিকান তুলে ধরলেন, ওয়ার্নিং দিয়ে দিলেন, বললেন যে কি ট্রাম্প নিজে মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেবেন না, তবে হ্যালুসিনেশনের মধ্যেই তিনি আছেন। এই কথাটা আমি এজন্য বললাম যে দেখেন সেনেট কংগ্রেসে রিপাবলিকান সাপোর্ট থাকা সত্ত্বেও জুডিশিয়ারিতে দুইটা জাজ অ্যাপয়েন্ট করা সত্ত্বেও এরা কিন্তু আমেরিকার জাতীয় স্বার্থ এবং তাদের নিজেদের যে ভোটাধিকার, ভোটের মাধ্যমে এই যে রিপাবলিকান সেনেটররাও যে আবার ফেরত আসতে হবে, তাদের নিজেদের কনস্টিটিউয়েন্সিতে যেতে হবে, আমেরিকান জাতিকে সেটা পরিষ্কারভাবে তারা নিজেদের দূরত্বটা হয়তো গড়ে তুলবেন। আজকে আমরা একটা দেখেছি যে আমেরিকার স্বনামধন্য জার্নালিস্ট ফরিদ জাকারিয়া, যিনি একজন মুসলিম, যিনি একজন আমেরিকার নামকরা নিউজ পেপার হ্যাঁ ফরেন অ্যাফেয়ার্সের এডিটর ছিলেন, নিউজউইক ইন্টারন্যাশনাল এডিটর ছিলেন তিনি, ফরিদ জাকারিয়া, তিনি আজকে এটা তুলে ধরেছেন যে রুজভেল্ট ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমেরিকাকে আন্তর্জাতিকতায় নিয়ে আসেন। তিনি প্রচণ্ড শক্তি দেখিয়েছেন আইসোলেশনিজম থেকে বের হয়ে। তো এইটা 70 বছর বিশ্বকে একটা বিশ্বযুদ্ধ থেকে দূরে রেখেছে। আজকে 70 বছর পরে ট্রাম্প যেসব কাজ করছেন সেটা ওই ওয়ার্ল্ড অর্ডারকে ভেঙে দিতে পারে। আবার একটু দ্বৈত নীতিও দেখা যাচ্ছে, যেমন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্বাচনী ক্যাম্পেইন করার সময় দেখেছে যে একটা সংযোগ, যদিও তিনি বারবার অস্বীকার করছেন। একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি জি, কে বলছেন? কোথা থেকে বলছেন? ভৈরব কানিকাপুর থেকে বলছি। জি বলুন। মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ ভূঁইয়া। বলুন আপনার প্রশ্নটি। হ্যাঁ, বিজ্ঞ আলোচকদের কাছে আমার জানার বিষয়, ট্রাম্পের অভিবাসন নীতিতে সমগ্র বিশ্ব যেখানে আতঙ্কিত, সেখানে বাংলাদেশ উৎফুল্ল বোধ করছে। আচ্ছা, ধন্যবাদ। এতে নাকি বঙ্গবন্ধুর খুনকে ফেরত আনা যাবে, কিন্তু হাজার হাজার বাঙালিকে যদি বাংলাদেশে ফেরত আসতে হয় তাহলে দেশের অর্থনীতির উপর বিরাট চাপ পড়বে। সেই হিসাবে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া বাংলাদেশে উচিত কিনা? ধন্যবাদ আপনাকে। এবং এই প্রশ্নটার সঙ্গে একটু যোগ করি যে আমরা নির্বাচনী প্রচারণার সময় দেখেছি অনেক বাংলাদেশি হিলারি ক্লিন্টনের পক্ষ নিয়েছেন এবং তারা প্রকাশ্যে রাজপথে নেমেছেন, তার পক্ষে ক্যাম্পেইন করেছেন। তো এই বিষয়ে জানবো, একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, থাকুন এসএসজি 50 মিনিটসের সঙ্গে। আমরা ফিরছি অল্প সময়ের মধ্যে। প্রিয় দর্শক, আবারও স্বাগত এসএসজি 50 মিনিটসে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর একে আব্দুল মোমেন স্যার, আপনার কাছে জানতে চাই, দর্শক একটা প্রশ্ন করেছিল যে বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়েছে ট্রাম্পের বিজয়ে। আমরা দেখেছি নির্বাচনের আগে একটা সমীকরণ করার চেষ্টা করা হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জন্য ভালো হবে, হিলারি ক্লিন্টন এলে বিএনপির জন্য ভালো হবে, এই ধরনের। কিন্তু ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার পরে আমরা সেই ফেনোমেনা বা সেই ধরনের উইশ আর কারোর মধ্যে দেখিনি, যদিও দর্শক প্রশ্ন করেছেন এই ধরনের। আসলে আপনার আমেরিকা একটা বড় সংখ্যক বাংলাদেশিরা মোস্টলি ডেমোক্রেট, গরিব টরিব যারা সব ডেমোক্রেট, আর রিপাবলিকানরা হলো পয়সাওয়ালা। বাংলাদেশি যারা পয়সাওয়ালা ডাক্তার তারা হলেন রিপাবলিকান। এবারে অবশ্য রিপাবলিকানের অনেকেই ট্রাম্পকে পছন্দ করেননি। বাঙালিরা স্বাভাবিকভাবে আপনার হিলারির সপক্ষে এই জন্যে দেশের ডেমোক্রেট, এবং তাদের অনেকেই বিভিন্ন ক্ষেত্রে হিলারির সাথে বাঙালিদের সম্পর্ক আছে, সেই কারণে অনেকে মনে করেছেন হিলারি আসলে বোধহয় ভালো। কিন্তু কিছু কিছু লোক বাঙালি হিলারিকে পছন্দ করেননি, এবং আমার মনে হয় যে হিলারি যদি প্রিটি আর্টিকুলেট, কিন্তু শি ইজ প্রিটি ভিন্ডিকটিভ, এবং সে আপনার এই কান কথা অনেক শুনে, কারণ আমাদের কোনো কোনো ক্ষেত্রে দুর্ঘটনা হয়েছে, এর জন্যে বাংলাদেশি অনেকেই হিলারিকে পছন্দ করেন নাই। হ্যাঁ, তো দুই পক্ষই আছেন। কিন্তু ট্রাম্পকে তার এই যে বিভিন্ন রকম বক্তব্যের জন্যে, এবং ওই স্থূল বক্তব্য যেগুলো এই চমক, আর এইগুলো মানুষের অপকার হবে, মুসলমানদের খারাপ হবে, সেই জন্য ট্রাম্পকেও
গ্রহণ করতে পারেন নাই। তো বাঙালিরা খুব শাকের করাতে ছিলেন এই ইলেকশনে। কিন্তু ট্রাম্প জিতার পরে যখন টিপিপিটা উইথড্র করলো, আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা গার্মেন্টের আপনার ব্যবসা আমাদের প্রধান বাংলাদেশে, আমরা খুব উৎফুল্ল। কারণ আমাদের এই কোথায় ভিয়েতনাম 8% দেয়, কোথায় ইন্ডিয়া 2.9%, সব ফ্রি করে দেবে, আর আমরা ওই প্রায় 16% আমরা তো অনেক তখন আমরা চেষ্টা করেছিলাম যে আমাদেরকে ফ্রি দেওয়া হোক। সুতরাং আমরা এতে খুব আনন্দিত, আমাদের গার্মেন্ট ভালো হবে। তবে খুব বেশি আনন্দ হওয়ার কারণ নাই, কারণ ট্রাম্প সাহেব বলছেন যে সব কিছু বাই আমেরিকান হবে, মেক আমেরিকান, টু মেক আমেরিকা গ্রেট, বাই আমেরিকান। তবে মজার কাহিনী যে বাই আমেরিকান একদিকে বলছেন, আর ওনার ক্যাম্পেইনের যে টি শার্ট ছিল, ওনার ক্যাম্পেইনের যে হ্যাট ছিল, দিজ আর মেড ইন বাংলাদেশ। তো ট্রাম্পকে আমি হি ইজ এ ব্ল্যাঙ্ক কার্ড টু মি। তবে এই ক্ষেত্রে কারুর প্রতি আমাদের উৎসাহ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমেরিকা যেই সরকারে আসে তাদের প্রত্যেকের কাছে আমেরিকা ইজ নাম্বার ওয়ান। তারা প্রত্যেকে, হিলারি হোক আর আপনার ট্রাম্পই হোক, তারা তাদের ইন্টারেস্টের বাইরে কোনো কাজ করে না কিন্তু তাদের দেশে। তো সেই জন্যে আমাদের খুব উৎফুল্ল হওয়ার কারণ নেই। আর উনি আরেকটি বলেছেন যে এই প্রবাসীদের সে বের করে দিচ্ছে, এর ফলে আমাদের তো উৎফুল্ল হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, প্রবাসীদের, আমাদের বাংলাদেশি প্রবাসী যারা, ওবামা সাহেব সবচেয়ে বেশি বের করেছেন, তবুও বাঙালিরা সব ওবামা সাহেবের সপক্ষে। উনি ভালো কাজ করেছেন কয়েকটা, যে বাঙালিরা ইয়াং এজে আমেরিকায় চলে গেছে, 19 বছর পর্যন্ত ওদের আমেরিকান সিটিজেনশিপ দিয়ে দিয়েছেন। হি ডিড অ্যান এক্সিলেন্ট জব। কিন্তু ইন টার্মস অফ নাম্বার যারা ডিপোর্টেশন করেছেন, ওবামা সাহেব অনেক বেশি করেছেন, ট্রাম্প সাহেব তাই করবেন, এর চেয়ে খুব একটা বেশি করতে। ট্রাম্প যা না করছেন তার চেয়ে বেশি বলছেন। একটা ফোন আছে, প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু। যে আমি খসরু বলছিলাম কাউখালী থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। যে শহীদুজ্জামান স্যারের কাছে আমার প্রশ্ন, টিপিপি চুক্তি বাতিল করা হলো, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে বাংলাদেশের কোনো সুযোগ আছে বলে কি আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে স্যার। শাহিদুজ্জামান স্যার, টিপিসি চুক্তিটা এটা কিন্তু মূলত আমেরিকার সাথে যেসব দেশগুলোর ঘনিষ্ঠ ভৌগোলিক সান্নিধ্য রয়েছে এবং আশেপাশের দেশগুলো, তারাই মেজর বেনিফিশিয়ারি ছিল। এর ফলে মার্কিনিরা নতুন একটা ব্যবস্থা করতে চায়, নেগোশিয়েট করতে চায়, যেটা ট্রাম্প সাহেব বলে যাতে আউটসোর্সিং বা বাইরে মার্কিনিরা যে চাকরিগুলো ধরে রাখতো সেগুলো যেন বাইরে চলে না যায়। বাইরে চলার প্রবণতাকে থামাবার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিদেশি পণ্য আসার ক্ষেত্রে নতুন করে ট্যাক্স আরোপ করা, আর তাছাড়া যে ভারসাম্যহীনতা রয়েছে সেটাকেও ভারসাম্যের মধ্যে আনা, এগুলো হলো উদ্দেশ্য। সেই দিক থেকে চিন্তা করতে গেলে বাংলাদেশের জন্য একটা চিন্তার কারণ রয়েছে, যে যেখানে আমরা এখন বর্তমান ক্ষেত্রে যে অবস্থানে রয়েছি সেটা থেকে আমরা কি আরো কিছুটা কঠিন অবস্থানে যাওয়ার সম্ভাবনা দেখছি কিনা। কেননা বাংলাদেশে কোনো উইনফল গেইন করবে আউট অফ টিপিপি তেমন কোনো সম্ভাবনা কেউ এখনো তুলে ধরেনি, এবং তুলে ধরার মতো এমন কোনো টুয়াইলাইট বা কোনো আলোর চিহ্ন আমরা এখনো দেখতে পাইনি। তবে এটা ঠিক যে এখন অনেকাংশেই অনেকগুলো দেশ যেগুলো ফেভারেবল স্ট্যাটাসে ছিল তাদের অবস্থান বাংলাদেশের মতো অবস্থানের কাছাকাছি, মানে স্যার লেভেল প্লেইং ফিল্ড, একটা লেভেল প্লেইং ফিল্ডের কাছে, যে কারণে কিছুটা সুবিধা হতে পারে। তবে ওই যে অর্থনৈতিক জাতীয়তাবাদ যেটাকে বলে ইকোনমিক ন্যাশনালিজম, এটা ট্রাম্পের ঘাড়ে এমনভাবে চেপে ধরেছে যে সেখানে অনেক কন্ট্রাডিকশনস, বৈপরীত্য রয়েছে। ট্রাম্পের যে বাণিজ্যর ক্ষেত্রগুলো, ব্যক্তিগত ক্ষেত্রেও তিনি দীর্ঘ সময় যে ক্ষেত্রগুলো গড়ে তুলেছেন সেগুলো যে নীতির উপর গড়ে উঠেছে, সেটার থেকে তিনি এখন একটা বিপরীতমুখী স্রোতে ধাবিত হতে স্যার এখানে বৈপরীত্য যেটা বললেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, তখন বিরতিতে গেলাম, যে এই যে রাশিয়ার সঙ্গে যে সম্পর্কের সূচনা তিনি করতে চাচ্ছেন, এটা নির্বাচনের আগ থেকেই আমরা দেখছি যে সম্পর্ক ভ্লাদিমির পুতিনের সঙ্গে, এবং তিনি আজকে কথা বলেছেন পুতিনের সঙ্গে, সেখানে বৈশ্বিক সন্ত্রাস নিয়ে আলাপ আলোচনা করেছেন। এটা কি নতুন দিকে মোড় নিতে পারে আসলে সামগ্রিক প্রেক্ষাপটে? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা এই প্রশ্ন নিয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথেও কিছুটা দ্বিমত পোষণ করেছেন। থেরেসা মে। হ্যাঁ, এবং ট্রাম্পের
এই অ্যাসপেক্টটাই আমি মনে করি যে একটা একটা বলতে গেলে যে সিলভার লাইন যে আলোর রেখা, এই অর্থে যে এই যে বিভিন্ন শাসকরা ছিল এর আগে, ওবামা থেকে নিয়ে হিলারি ক্লিন্টনও যে অফার করছিল, এখানে দেখা গেল যে পুরা রাশিয়ার সাথে পুতিনের সাথে তাদের যে ঘৃণার ক্ষেত্র, এটা নিতান্তই স্নায়ুযুদ্ধের ধারাবাহিকতা ছাড়া আর কিছুই না। রাশিয়াকে আবার নতুন করে একটা ভিলেনের আসলে গড়ানো, আর যেখানে ওবামা পুরাপুরি মধ্যপ্রাচ্যে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার জায়গায় রাশিয়া আসাদকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে, তার যথেষ্ট যুক্তি রয়েছে। রাশিয়া সিরিয়ার যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে, ইসরায়েলকে, আমেরিকাকে সেখান থেকে বিতাড়িত করতে পেরেছে। এইসব বিষয়গুলো কিন্তু আমেরিকাকেই অনেকটা মুক্তি দিয়েছে। এক্স্যাক্টলি। সেই মুক্তি দেওয়ার বাস্তবতাকে না মেনে নিয়ে হিলারি, ওবামা, মার্কিন নেতৃত্ব আগে সবসময়, এমনকি সেনেট কংগ্রেসও একটা ভাব দেখিয়ে আসছে যে রাশিয়া শত্রু। সেখানে ট্রাম্প যদি একটা নতুন ইনিশিয়েটিভ নিতে পারে, তাহলে এটাকে অনেকে, ফরিদ জাকারিয়ার প্রোগ্রামে আমি দেখলাম, এটা অনেকটা নিক্সনের যে চীন ইনিশিয়েটিভ ছিল, চীনের সাথে সম্পর্ক গড়ে তোলা, অনেকে বলেছে ট্রাম্প হয়তো একটা পুতিনের সাথে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার সম্ভাবনা সৃষ্টি করবে। আমরা একদম শেষ প্রান্তে আছি। একে আব্দুল মোমেন স্যার, আপনার কাছে জানতে চাইবো, শাহিদুজ্জামান স্যার যেটা বললেন যে কোথাও অন্ধকার আবার কোথাও খানিকটা আলো, মানে একদম আলো আধারের মাঝখানে যেমন আমরা দাঁড়িয়ে আছি ট্রাম্পকে নিয়ে, কোথাও কোনো কিছু স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। কি প্রত্যাশা? শেষ প্রান্তে আছি। আমি যেটা বলে থাকি যে ট্রাম্পের জয় হচ্ছে অবাক হওয়ার, এবং ট্রাম্প যেহেতু একটা ব্ল্যাঙ্ক কার্ড, ট্রাম্প কার্ড আমরা ঠিক জানি না। আর উনার আগের চরিত্রিক বৈশিষ্ট্য যে আমরা দেখি যে উনি সকালে একটা করেন, বিকেলে আরেকটা করেন। তিনি আবার খুব বাস্তববাদী এই জন্যই আমি বলি যে উনি যতগুলো ব্যবসা করেছেন, ব্যবসা কিন্তু আপনার প্র্যাগম্যাটিস্ট ওয়েতেই করেছেন, কিন্তু উনি তো অন্যদের প্রতারিত করেছেন, অন্যদের লাভবান হয়েছেন, প্রতারিত করে উনি লাভবান হয়েছেন। সুনীতি না, সেটা সুনীতি না, সুচতুর কাজ করেছেন। আমার মনে হয় এই ক্ষেত্রেও দেখবেন যখন করতে যাবেন, যেখানে দেখবেন যে জিনিসটা ওনার আমেরিকার স্বার্থে যাচ্ছে না, তখন কিন্তু ওগুলো অ্যাবান্ডন করে ফেলবেন, এবং তখন হয়তো ওই আমেরিকার যে মেইন স্ট্রিম প্রিন্সিপল সেই দিকে। তবে যেটা উনি বলছেন আলোর রশ্মি, আমি আশার সাথে ওনার যদি একটা আঘাত হয়, সেটা দুনিয়ার জন্যও ভালো, তাতে বহু ধরনের যুদ্ধ, বিগ্রহ, সংগ্রাম এগুলো কমবে। তবে ওনার আর্মি অ্যাপারেটাস এটা অ্যালাউ করবে কিনা সেইটা সম্পর্কে আমার সেটাই দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে আব্দুল মোমেন, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান স্যার, আপনারা খুব চমৎকার করে ট্রাম্প ইস্যুতে কথা বললেন। প্রিয় দর্শক, আমরা শেষ প্রান্তেই রয়েছি, শেষ করব একটা তথ্য জানিয়ে শেষ করি। সেটা হচ্ছে গুগল ইতোমধ্যেই সারা পৃথিবীতে বিভিন্ন দেশে তার যে প্রতিনিধি আছে তাদের প্রত্যাহার করে নিয়েছেন, এবং তারা চান যাতে এই প্রতিনিধিরা ট্রাম্পের নীতির কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধাগ্রস্ত না হন। এবং গুগলের পক্ষ থেকে খুব চমৎকার একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে প্রতিভাবান ব্যক্তিদের আগমন বাধা হয়ে দাঁড়াবে ট্রাম্পের এই নীতির কারণে। বিশেষ করে তিনি যে নিষেধাজ্ঞা দিচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের লোকদের আগমনের ক্ষেত্রে। আসলে আমেরিকাকে শুধুমাত্র আমেরিকানরাই সমৃদ্ধ করেনি বা গড়ে তোলেনি, আমেরিকাকে সারা পৃথিবীর মাইগ্রেন্ট লোকেরাই কিন্তু গড়ে তুলেছে, এবং এই বৈচিত্র্যতার কারণেই আমেরিকা আজ সারা বিশ্বের মোড়ল হয়ে দাঁড়াতে পেরেছে। সেই বাস্তবতাটুকুও বুঝতে হবে আমেরিকার জনগণকে এবং মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।